শুধুমাত্র মেয়ে ভাত খাবার সময় চালের ভাত খেতে চায়নি বলে মা রাগান্বিত হয়ে তাকে ডাইনিং টেবিল থেকে মারধর করে সরিয়ে দেন। মেয়েটি চোখে জল নিয়ে বারবার ক্ষমা চায় এবং কথা দেয় যে এমনটা আর হবে না, কিন্তু মা কঠোরভাবে তাকে ঘরের বাইরে বের করে দেন। মেয়েটি অন্ধকার সিঁড়িতে অসহায়ভাবে কাঁদতে থাকে, কিন্তু মায়ের মন শান্ত হওয়ার পর গভীর অনুশোচনা থেকে তিনি তৎক্ষণাৎ মেয়েকে খুঁজে বের করেন এবং পরম মমতায় কোলে করে ঘরে ফিরিয়ে আনেন। মেয়েটি ঘুমিয়ে পড়া পর্যন্ত মা নিচু স্বরে তার কাছে ক্ষমা চান। ঠিক সেই মুহূর্তে দরজার সেন্সর লাইটটি অদ্ভুতভাবে জ্বলে ওঠে, যা দেখে মহিলার মনে হয় হয়তো তার ছেলে ফিরে এসেছে। এই মুহূর্তটি তাকে মুহূর্তেই 2014 সালের 16 এপ্রিল সকাল 8টার সেই ভয়াবহ ও হতাশাজনক দিনে ফিরিয়ে নিয়ে যায়। সেদিন ইনচন বন্দর থেকে জেজু দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার পথে সেবল বা ক্লেনশি নামক ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। সময়মতো উদ্ধার কাজ না হওয়ায় 476 জন যাত্রী নিয়ে জাহাজটি মাত্র 17 মিনিটের মধ্যে ডুবে যায়, যার ফলে 304 জন প্রাণ হারান। তাদের মধ্যে 250 জনই ছিল দানওয়ান হাই স্কুলের শিক্ষার্থী, আর সুন নামের ছেলেও ছিল তাদেরই একজন। ছেলের আকস্মিক মৃত্যু সুন নামের জন্য ছিল এক মারাত্মক আঘাত। তার চারপাশ মানুষের কোলাহলে পূর্ণ, তথাপিও তিনি নিজেকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন অনুভব করতেন। দিন কাটছিল ঠিকই, কিন্তু তার মন থমকে গিয়েছিল সেই মুহূর্তে, যা আর কোনো দিন ফিরে আসবে না। তার স্বামী বিদেশে ব্যবসা করতে গিয়ে আইনি জটিলতায় জেল খাটছিলেন, তাই মনের কথা বলার মতো কেউ না থাকায় তিনি একাকে নিজের ক্ষত বয়ে বেড়াচ্ছিলেন। আসলে প্রকৃত যন্ত্রণা চিৎকার করে কাঁদা নয়, বরং এটা জেনেও যে সেই মানুষটি আর কোনোদিন ফিরবে না, জীবনের ধ্বংসাস্তূপের ওপর দাঁড়িয়ে আবার শ্বাস নিতে শেখা ও ভালোবাসতে শেখা। তিনি প্রায়ই ছেলের সমাধিতে যেতেন, বলে সেখানে অন্যান্য শোকসন্তপ্ত পরিবারের সাথে তার দেখা হতো। কিন্তু সেই পরিবারগুলো যখন একসাথে মিলে বাচ্চাদের প্রিয় খাবার ছবির সামনে সাজিয়ে শোক প্রকাশ করত এবং পরে হাসিমুখে সেই খাবারগুলো খেয়ে ফেলত, এই বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। তাদের আয়োজিত নৈশভোজে গেলেও তিনি সেখানে মন বসাতে পারতেন না এবং ছেলের একটি গ্রুপ ছবি নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসতেন। গভীর রাতে তিনি প্রায়ই লুকিয়ে ফোন খুলে ছেলে ও মেয়ের পুরনো ভিডিও দেখতেন এবং তার মুখে ক্ষণিকের জন্য হাসি ফুটে উঠত। কিন্তু যখন তিনি ছেলের সাথে শেষ চ্যাটিংয়ের রেকর্ড দেখতেন, যেখানে ছেলেটাকে নাম ধরে আদুরে সম্বোধন করত, ব্র্যান্ডের কাপড় কিনে দিতে না পারার জন্য মায়ের প্রতি সহানুভূতি দেখাত এবং বিদায়বেলায় মায়ার কথা বলতো, তখন তার চোখ মুহূর্তেই ভিজে উঠত। বিশেষ করে ছেলের মৃত্যুর আগে আসা সেই মিসড কল দেখে তার মনে গভীর লজ্জা ও অনুশোচনা জেগে উঠত। ধীরে ধীরে ছেলের প্রতি এই তীব্র শোক তাকে প্রায় উন্মাদনার পর্যায়ে নিয়ে যেত। তার জগতে ছেলে কখনো চলে যায়নি। রাতে ঘুম না এলে তিনি উঠে ছেলের পরের দিনের জন্য কাপড় ধুয়ে রাখতেন, যেন নিজেকে বোঝাতে পারেন যে ছেলে এখনও আছে। এর ফলে তার বিশ্রামের চরম অভাব হতো এবং প্রতিদিন সকালে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না। অন্যদিকে ছোট মেয়েকে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে সকালের নাস্তা তৈরি করত এবং মায়ের কাছে গিয়ে তাকে আলতো করে ডেকে তুলত। কিন্তু ছেলের শোকে মগ্ন সুন্নাম ধীরে ধীরে তার ছোট মেয়ের অস্তিত্বকেই উপেক্ষা করতে শুরু করেন। 3 বছর ধরে স্কুলে আয়োজিত কোনো অভিভাবক দিবসের কর্মসূচিতে তিনি মেয়ের সাথে যাননি। প্রতিবার বেতন পাওয়ার পর তিনি মেয়েকে নতুন জামা কিনে দেবেন বললেও মেয়েটি যখন উৎসাহ নিয়ে এগিয়ে আসত, তখন তিনি ব্যাগ থেকে ছেলের জন্য কেনা নতুন জামা বের করতেন। মেয়েটি ব্যাগের দিকে তাকিয়ে দেখত, সেটি তার জন্য শূন্য। বাবার অনুপস্থিতি আর মায়ের মানসিক ভেঙে পড়া এই চিন্তামুক্ত বয়সের শিশুটিকে অকালপক্ক, নীরব ও সহনশীল হতে শিখিয়েছিল। সে মায়ের সামনে কখনো বড় ভাইয়ের কথা তুলত না, পাছে মায়ের ক্ষত জেগে ওঠে। মা সব সময় রান্নায় বড় ভাইয়ের প্রিয় মাছ রান্না করতেন, যা মাছ অপছন্দ করা মেয়েটির জন্য কষ্টের কারণ হতো। মেয়ের প্রতিক্রিয়ায় মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গল্পের শুরুর সেই মারধরের ঘটনাটি ঘটে। বড় ভাইয়ের মৃত্যু মেয়েটিকে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত করে তুলেছিল। সে অল্প বয়সেই রান্না করা শিখেছে এবং একা ঘুমানোর অভ্যাস করে নিয়েছে। ভাগ্যিস প্রতিবেশী এক খালা তার দেখাশোনা করতেন, যা তার অন্ধকার জীবনে কিছুটা আশার আলো নিয়ে আসত। তা সত্ত্বেও ভাইয়ের পানিতে ডুবে মারা যাওয়ার নিষ্ঠুর বাস্তবতা তার মনে এক অপূরণীয় ভয়ের ছায়া তৈরি করেছিল। সমুদ্রের সামনে গেলে সে এক অজানা আতঙ্কে কুঁকড়ে যেত। যে সমুদ্র তার ভাইকে কেড়ে নিয়েছে তাকে সে ভয় পেত, কিন্তু মায়ের কষ্ট বাড়বে ভেবে সে কখনো এসব প্রকাশ করেনি। এভাবে সময় বয়ে যেতে থাকে এবং স্বামী জং ইল অবশেষে জেল থেকে মুক্তি পান। তিনি জানতেন ছেলের দুর্ঘটনার পর থেকে সব কিছুতে তিনিই অনুপস্থিত ছিলেন এবং তার স্ত্রী একাই সব সামলেছেন।
সুন্নামে প্রত্যাখ্যানের আড়ালে আসলে একজন মায়ের গভীর হতাশা ও অভিমান লুকিয়েছিল। ছেলের বিপদের সময় যখন জং ইলের পাশে থাকার কথা ছিল, তখন তিনি জেলে ছিলেন এবং কোনো খোঁজ পাওয়া যায়নি। একা অন্ধকারের মুখোমুখি হওয়া সেই দিনগুলো স্ত্রীর মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। পরের দিন যখন সুন্নাম কাজ থেকে ফেরেন, তখন দেখেন জং ইল ঘরেই অপেক্ষা করছেন। ঠিক তখনই পাশের বাড়ির প্রতিবেশী কিমচি দিতে এলে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে এবং তিনি মেয়েটিকে বাইরে নিয়ে যান যাতে স্বামী স্ত্রী একা কথা বলতে পারেন। কিন্তু জং ইল অবাক হন যখন তার স্ত্রী দেখা হওয়া মাত্রই আগে থেকে তৈরি করা ডিভোর্স পেপার সামনে বাড়িয়ে দেন। জং ইল জানতেন পরিবারের প্রতি তার অনেক দেনা রয়েছে, কিন্তু তিনি বিষয়টি ভেবে দেখার কথা বলে সাময়িকভাবে তা প্রত্যাখ্যান করেন। স্ত্রী তাকে ক্ষমা করতে পারছেন না দেখে তিনি মেয়ের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেন, কিন্তু দিন কাটানোর সাথে সাথে তিনি মেয়ের আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। মেয়ের কথাগুলো জং ইলকে ব্যথিত করে এবং তিনি তার জন্য খাবার অর্ডার করেন। এছাড়া সমুদ্র সৈকতে এক অনুষ্ঠানে গিয়ে মেয়েটি পানির দিকে তাকিয়ে ভয়ে স্থির হয়ে থাকে। জং ইল প্রথমে ভেবেছিলেন মেয়ের হয়তো পরিচ্ছন্নতা নিয়ে বাতিক আছে, কিন্তু মেয়ের ভেঙে পড়া চেহারা দেখে তিনি সমস্যার গভীরতা বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন এই দুর্যোগ শিশুদের মনে কেবল স্বজন হারানোর বেদনা নয়, বরং হাড় কাঁপানো মানসিক ট্রমা দিয়ে গেছে। আর বাবা হিসেবে তিনি মেয়ের এই কঠিন সময়গুলিতে পাশে ছিলেন না। ছেলের ঘরে গিয়ে তিনি অবাক হয়ে ছেলের একটি পাসপোর্ট খুঁজে পান, যেখানে কোনো যাতায়াতের সিল ছিল না। পরে স্ত্রীর কাছ থেকে তিনি এর পেছনের গোপন কথাটি জানতে পারেন। ছেলে আসলে তার মায়ের একা বিদেশ যেতে ভয় লাগবে ভেবে মায়ের সাথে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই ইচ্ছাটি চিরস্থায়ী আফসোস হয়ে রয়ে গেছে। জং ইল ভেবেছিলেন তিনি তার ছেলেকে খুব ভালো চেনেন, কিন্তু তিনি জানতেন না যে ছেলেটি অনেক আগেই দায়িত্ব নিতে শিখে গিয়েছিল। কাজের প্রয়োজনে বাইরে থাকায় তিনি ছেলের বড় হবার কোনো মুহূর্তই দেখতে পাননি। এই অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি পাসপোর্ট অফিসে গিয়ে অনুরোধ করেন যেন তার মৃত ছেলের পাসপোর্টে একটি সিল দেওয়া হয়। কর্মকর্তারা একে নিয়ম বহির্ভূত বলে তাকে তিরস্কার করেন এবং তাড়িয়ে দিতে চান। নিরুপায় হয়ে জং ইল কাঞ্জায় ভেঙে পড়েন। তার আকুতি দেখে কর্মকর্তারা বিচলিত হন এবং শেষ পর্যন্ত বিশেষভাবে সিলটি দিয়ে দেন। সিল মারা পাসপোর্টটি যখন তিনি স্ত্রীর সামনে রাখেন, তখন সুন্নামের মুখে কিছুটা স্বস্তির হাসি দেখা যায়। জং ইলের ফিরে আসা যেন শান্ত হ্রদে ঢিল ছোড়ার মতো দীর্ঘদিনের জমে যাওয়া বরফ গলাতে শুরু করে। সুন্নামের চোখের শীতলতা কিছুটা কমে আসে। তিনি হয়তো বুঝতে পারেন তার স্বামী দায়িত্ব এড়াতে চাননি, বরং ভাগ্যের পরিহাসে অনেক কিছু মিস করেছেন। তারা দুজনে ছেলের ছবির দিকে তাকিয়ে পুরনো দিনের কথা বলতে থাকেন। কিন্তু যখন সুন্নাম ছেলের সহপাঠীর মায়ের ক্যান্সারের কারণে সরকারি ক্ষতিপূরণ পাওয়ার কথা তোলেন, তখন জং ইল স্বাভাবিকভাবেই ছেলের ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রশ্ন করেন। এতে সুন্নামের রাগ চরমে ওঠে। তিনি চিৎকার করে বলেন, তুমি কি শুধু টাকার জন্য এসেছ? আমার ছেলে মারা গেছে আর তুমি ক্ষতিপূরণের টাকা নিতে চাও? সম্পর্কের উন্নতি হবার বদলে তা আবার তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু জং ইল হাল ছাড়েন না। একদিন মেয়েকে নিয়ে ফেরার পথে শোক সন্তাপ্ত পরিবারের প্রতিনিধিদের সাথে তার দেখা হয়। তারা যখন মৃত ছেলের জন্য একটি জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তাব দেন, তখন জং ইল নিজের থেকেই তাতে রাজি হন, কারণ তিনি জানতেন এই জন্মদিনের অনুষ্ঠানটি তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হয়তো এই অনুষ্ঠানটিই ছিল স্ত্রীর সাথে জং ইলের সম্পর্ক মেরামতের একটি সুযোগ। ছেলের জন্মদিন যত ঘনিয়ে আসছিল, সুন্নামের মনে তার জন্য ব্যাকুলতা ততই বাড়ছিল। অবচেতন মনে তিনি এমনকি বাজার থেকে ছেলের প্রিয় ফলগুলোই কিনে আনতেন। কিন্তু একদিন বাড়ি ফিরে তিনি যখন দেখেন যে প্রতিবেশী এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতিনিধিরা ঘর থেকে ছেলের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করছেন, তখন তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি চিৎকার করে বলেন যে তিনি আগেই জানিয়েছিলেন জন্মদিনে এসব কিছু করবেন না এবং অন্য কারো বাড়িতে এসে যেন এমন অনধিকার চর্চা না করা হয়। সুন্নামের কাছে এই জন্মদিনের অনুষ্ঠানটি ছিল কেবল দুঃখ নিয়ে ব্যবসা করা এবং ছেলের স্মৃতির প্রতি এক ধরনের অপমান। দীর্ঘদিনের এই অপূরণীয় যন্ত্রণা একা একাই সয়ে নিতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এক সামাজিক অনুষ্ঠানে তার চাচার বলা কিছু কথা তার ক্ষতে নুনের ছিটা দেয়। খাওয়ার টেবিলে চাচা তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য জং ইলকে প্রস্তাব দেন যেন সে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা দিয়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। এমনকি তিনি নির্লজ্জের মতো সুন্নামকে জিজ্ঞেস করেন কত টাকা ক্ষতিপূরণ পাওয়া গেছে। এ নিয়ে জং ইল ও চাচার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং একটি সুন্দর পারিবারিক মিলন মেলা অশান্তির মধ্য দিয়ে শেষ হয়। অসহ্য যন্ত্রণায় সুন্নাম বাড়ি থেকে বেরিয়ে যান এবং অনেক রাতে ফিরে আসেন। বাড়িতে ফেরার পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি নিচে কোনো আওয়াজ শুনতে পান। বারান্দায় গিয়ে তিনি দেখেন তার ছেলে বন্ধুদের সাথে খেলছে।
ফেলছে তার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে এবং তিনি দ্রুত বসার ঘরের আলো নিভিয়ে কান্নার ভান করে সোফায় শুয়ে পড়েন। তার ইচ্ছে অনুযায়ী ছেলেটি দুষ্টুমি করে তাকে জাগিয়ে তোলে, কিন্তু জেগে ওঠার পর তিনি বুঝতে পারেন এটি ছিল কেবল একটি স্বপ্ন। ঠিক তখনই দরজার সেন্সর লাইটটি আবার জ্বলে উঠলে তিনি নিশ্চিত হন যে তার ছেলেই ফিরে এসেছে। তিনি দ্রুত ঘরে গিয়ে শূন্য বাতাসের উদ্দেশ্যে ছেলের জন্য কেনা নতুন জামা ও নতুন বিছানার চাদর দেখান এবং তাকে প্রায়ই বাড়িতে আসার অনুরোধ করেন। কথা বলতে বলতে তার চোখ অশ্রুতে ভরে ওঠে। সন্তান হারানোর বেদনা ঢেউয়ের মতো আছড়ে পড়ে এবং তিনি ডুকরে কেঁদেন ওঠেন। ঠিক সেই মুহূর্তে জং ইল তাকে খুঁজতে খুঁজতে বাড়িতে ফেরেন। স্ত্রীর এমন বুক ফাটা কান্না দেখে তিনি দিশাহারা হয়ে যান এবং এক গ্লাস চা এগিয়ে দিলে সুননাম তা হাত দিয়ে আশ্রে ফেলে দেন। শব্দ শুনে প্রতিবেশী মহিলা তৎক্ষণাৎ ছুটে আসেন এবং সুননামকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এরপর তিনি জং ইলকে ড্রয়ার থেকে ওষুধ বের করে দিতে বলেন। ওষুধের বাক্সে ছেলের নাম দেখে জং ইল স্তব্ধ হয়ে যান। এরপর জং ইল তার স্ত্রীর জন্য ছুটির ব্যবস্থা করেন এবং পরম মমতায় গরম গরম খাবার তৈরি করেন। তার এই নীরব সেবা সুননামের বরফ শীতল মনকে ধীরে ধীরে গলাতে শুরু করে। আলাপচারিতার এক পর্যায়ে জং ইল তার পরিবারের প্রতি অবহেলা এবং ছেলের জন্য তার আক্ষেপের কথাগুলো খুলে বলেন। তার এই অনুশোচনায় দেখে সুননামের রাগ কমে আসে এবং জং ইল যখন পুনরায় ছেলের জন্য জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তাব দেন তখন সুননাম সম্মতি জানান। অবশেষে ছেলের জন্মদিনের দিন যখন তারা সপরিবারে অনুষ্ঠানে পৌঁছান, দেখেন সেখানে ছেলের সহপাঠী, বন্ধু এবং অন্যান্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা আগে থেকেই অপেক্ষা করছেন। কারও মুখে বাড়তি কথা ছিল না, কেবল চোখের ইশারায় একে অপরের প্রতি সমবেদনা জানাচ্ছিলেন। দেয়ালে সাঁটানো ছেলের ছবি দেখে দম্পতি আবেগপ্রবণ হয়ে পড়েন। স্লাইড শোতে ছেলের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত ফুটে উঠলে তাদের চোখের কোণ ভিজে ওঠে। সবাই মিলে গোল হয়ে বসে কেবল কান্নাকাটি নয়, বরং ছেলের সুন্দর স্মৃতিগুলো রোমন্থন করতে থাকেন। বিচ্ছিন্ন সব স্মৃতির টুকরো দিয়ে যেন দয়ালু ও বুদ্ধিমান সেই ছেলেটির একটি জীবন্ত প্রতিচ্ছবি তৈরি হয়। সুননাম মানুষের মুখে ছেলের গল্প শুনে বহুদিন পর হাসেন। তিনি বুঝতে পারেন তার ছেলে কেবল তার স্মৃতিতে নয়, অনেকের হৃদয়ে বেঁচে আছে। প্রতিবেশী যখন হাসি মুখে বললেন যে ছেলেটি কিভাবে তাদের বাড়ির সব দুধ খেয়ে ফেলত, শিক্ষক যখন কাঁদতে কাঁদতে বললেন কিভাবে ছেলেটি নিজের লাইফ জ্যাকেট অন্যকে দিয়ে নিজে আর পানির উপরে ফিরে আসেনি, এবং একটি মেয়ে যখন জানালো যে ছেলেটি তাকে পানি থেকে টেনে উপরে তুলেছিল, তখন সুননাম আর নিজেকে ধরে রাখতে পারেননি। তার এই চোখের জল এখন আর হতাশার নয়, বরং গর্বের ও গভীর ভালোবাসার। তিনি অবশেষে ছেলের সাহসিকতাকে মেনে নিতে পারেন এবং সেদিন ছেলের ফোন রিসিভ করতে না পারার জন্য নিজেকে ক্ষমা করে দেন। সব শেষে এক কবি ছেলের জবানিতে পরিবারের সবার জন্য একটি কবিতা লেখেন, যা তার এক সহপাঠী পাঠ করে শোনায়। কবিতায় ছেলেটি যেন তার মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে এবং বাবাকে বলছে দেরি করে ফিরলেও যেন মাকে পরম মমতায় জড়িয়ে ধরে। ছেলের জবানিতে বলা সেই সহজ কথাগুলো একজন বাবার সমস্ত আক্ষেপ ও যন্ত্রণাকে প্রকাশ করে। যদিও বিষাদ রয়ে যায়, তবুও সবার মুখে প্রশান্তির এক আভা ফুটে ওঠে। প্রধানহীন জন্মদিনের এই অনুষ্ঠানটি আসলে সবার জন্য একটি সামষ্টিক মুক্তির পথ হয়ে দাঁড়ায়। এটি প্রেম ও স্মৃতিকে আগলে রাখার জায়গা দেয় এবং শোকাতুর মানুষকে একে অপরকে সান্ত্বনা দেবার সুযোগ দেয়। এই অনুষ্ঠানের পর জীবন হয়তো পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি, কিন্তু এই পরিবারটি সামনে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পায়। সুননাম আর ছেলে বেঁচে আছে এমন ভান করেন না, বরং বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে তাকাতে শেখেন। তারা এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করেন।